আসসালামু আলাইকুম। রবিল ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অধ্যায় ৮ এর ৮.২ অনুশীলনীর সব বেসিক মানে যত বেসিক আছে এখানে সকল বেসিক নিয়ে এবং অনুশীলনীর ১ থেকে ৫ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। ভিডিওটা একটু বড় হতে পারে এখানে, কারণ অনেক ধরনের বেসিক আমাদের শেখা লাগবে। তোমরা অনেকেই আছো যে জেনারেল ম্যাথের 9.1 ভালোভাবে শিখো নাই। তুমি যদি সাধারণ গণিতের 9.1 ভালোভাবে না শিখে থাকো তাহলে এটা বুঝতে সমস্যা হবে। এজন্য যারা শিখো নাই তাদের জন্য আমি কিছুটা ধারণা ওখান থেকে দিয়ে নিব, দিয়ে তারপর অঙ্কগুলো সমাধান করাবো। এজন্য ভিডিওটা একটু বড় হবে, তোমরা ধৈর্য ধরে দেখলে এবং অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। তাহলে এই ভিডিও দেখার পর তোমার এই চ্যাপ্টারের অঙ্কে আর কোনো সমস্যা থাকবে না, শুধুমাত্র একটু ধৈর্য ধরে দেখো তাহলেই দেখবা। চলো তাহলে আমরা শুরু করি। দেখো ৯.১ অনুশীলনীতে আমরা সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা অলরেডি করেছিলাম। ওখানে আমরা কি বলেছিলাম যে ত্রিকোণমিতিক কোণ উৎপন্ন হয় হলো একটা স্থির রশ্মির সাপেক্ষে আরেকটা রশ্মির ঘূর্ণনের ফলে। যদি এই স্থির রশ্মির সাথে এটার সাপেক্ষে যদি ঘড়িকাঁটার বিপরীত দিকে ঘুরে তাহলে ধনাত্মক কোণ উৎপন্ন হয়, মানে এদিকে ঘুরলে হয় ধনাত্মক কোণ, আর যদি এদিকে ঘুরো তাহলে হবে হচ্ছে ঋণাত্মক কোণ। তার মানে এদিকে যে কোণটা উৎপন্ন হবে সেটা পজিটিভ কোণ, আর এদিকে যে কোণ উৎপন্ন হবে সেটা অবশ্যই নেগেটিভ কোণ। আর যেহেতু ঘুরে ঘুরেই কোণ উৎপন্ন হয় তাহলে অসংখ্যবার ঘুরতে পারে, একবার ঘুরেও এখানে থাকতে পারে, 10 বার ঘুরেও থাকতে পারে, যার কারণে কি হয় এখানে কোণের কোনো সীমাবদ্ধতা থাকে না। কোণ মাইনাস অসীম থেকে প্লাস অসীম যে কোনো কিছুই হতে পারে। তো আমরা প্রথমে সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো শিখবো, তারপর আস্তে আস্তে কোণ বড় হলে কিভাবে সমাধান করব সেটা আমরা আস্তে আস্তে শিখবো। একটু মনোযোগ দিও, ভালো করে মনোযোগ না দিলে কিন্তু বুঝতে পারবে না। দেখো সূক্ষ্ম কোণের ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আমি যে স্থির রশ্মির সাপেক্ষে, একটু ভালো করে দেখো, এই যে স্থির রশ্মি এটার সাপেক্ষে আমি এতটুকু পরিমাণ ঘোরাতে চাই ধনাত্মক দিকে যেন কোণটার মান 0 ডিগ্রি থেকে বড় হয়, 90 ডিগ্রি থেকে ছোট হয়। এটুকু ধরলাম, এটা এই থিটা পরিমাণ আমরা এখান থেকে এটুকু ঘুরলাম। এই রশ্মিটার নাম দিলাম ও এক্স, আর এটার নাম আমরা ও ওয়াই দিলাম। নাম কোনো বিষয় না, নাম যেটা মন চায় সেটা আমরা দিতে পারবো। কিন্তু এতটুকু আমরা বুঝছি যে থিটা এর মান এখানে সূক্ষ্মকোণ। এটা ঘোরানোর পর এই যে ঘূর্ণনশীল যে রশ্মি এটাকে আমরা বলছিলাম এটা হলো প্রান্তীয় রশ্মি, আর যেটা স্থির রশ্মি এটাকে বলা হয় আদি রশ্মি। শুধুমাত্র একটা সমকোণী ত্রিভুজ নিয়ে হিসাব করছি, যার কারণে এগুলো সম্পর্কে ভালোভাবে শেখা হয়নি। তুমি মনে রাখবে এই যে আদি রশ্মিটা আছে না, এই আদি রশ্মির সাপেক্ষে এটাকে ঘুরিয়ে ঘুরে কোণ উৎপন্ন করা হয়, তারপরে এই প্রান্তীয় রশ্মির যে কোনো বিন্দু থেকে এই আদি রশ্মির উপরে বা আদি রশ্মির বর্ধিতাংশের উপরে লম্ব টানতে হয়। যদি সূক্ষ্মকোণ হয় বা এদিকে থাকে বা এদিকে থাকে সেক্ষেত্রে সরাসরি তুমি এখান থেকে লম্ব টানতে পারবা, কিন্তু এটা ঘুরতে ঘুরতে যদি এই পজিশনে চলে আসে, দেখো এই পজিশনে, সেক্ষেত্রে তুমি আর এইটার উপর লম্ব টানতে পারবে না, সেক্ষেত্রে এটাকে বর্ধিত করে তারপর এটার উপর লম্ব তোমাকে টানতে হবে। তা আমরা ওগুলো পরে দেখবো, আপাতত যেটুকু না জানলে নয় সেটুকু একটু ভালো করে খেয়াল করো। এই যে দেখো আমি বললাম এটা প্রান্তীয় রশ্মি, আমি বলছি যে কোনো বিন্দু থেকে লম্ব টানলেই হবে। তুমি ধরে নাও আমি যে এ বিন্দু থেকে এই স্থির যে রশ্মিটা আছে তার উপর এই বিন্দুতে লম্ব টানলাম, এ বি লম্ব, মানে ও এক্স এর উপর আমি এ বি লম্ব আঁকলাম। তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়ে গেল। আমরা শিখেছিলাম যে এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নাম আছে, যেমন দেখো এই যে সমকোণ না, সমকোণের বিপরীত বাহুটা আমরা অতিভুজ বলি, মানে এটা সবচেয়ে বড় বাহু আর কি, অতিভুজ। আর ত্রিকোণমিতির মধ্যে তুমি মনে রাখবে আমরা যেটাকে কোণ হিসাবে ধরেছি, এই যে কোণটার সাপেক্ষে যে বিপরীত পাশে বাহুটা থাকবে এটাকে বলা হয় বিপরীত বাহু, আর আমরা আমাদের সুবিধার জন্য বিপরীত বাহুকে লম্ব বলে ডাকি। দেখবে যে লম্বই বেশি ব্যবহার হয়, বিপরীত বাহু খুব কম ব্যবহার হয়। তাই এটা আমরা লম্ব বললাম, আর লম্বর কিন্তু বইয়ের মধ্যে নাম থাকবে হলো তোমার বিপরীত বাহু, তার মানে এটা হলো বিপরীত বাহু। আর এই যে ভূমিটা না, এটাকে আমরা ভূমি বলি। ভূমি মানে কি, সন্নিহিত বাহু যেটা, এটাকে আমরা বলি হলো ভূমি। মানে কোণের সাথে যে বাহুটা থাকে এই বাহুটাকে ভূমি বা সন্নিহিত বাহু বলা হবে, সন্নিহিত। তাহলে এই যে নাম কিন্তু ফিক্সড, আমি বারবার বলতেছি, অতিভুজ, মানে সমকোণের বিপরীত বাহুকে আমরা বলবো হলো অতিভুজ। আর এই যে বাকি দুটি কোণ আছে না, এই দুটি কোণের যে কোনো একটা কোণের সাপেক্ষে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করি, যে কোনো একটা কোণের সাপেক্ষে, সেটা এটাও হতে পারে এটাও হতে পারে। যদি এই কোণের সাপেক্ষে আমরা ত্রিকোণমিতিক অনুপাত বের করি তাহলে অবশ্যই অবশ্যই এটার বিপরীত পাশেরটাকে আমরা লম্ব বলবো বা বিপরীত বাহু বলবো। আর সাথে যে বাহুটা আছে এটাকে বলবো ভূমি বা সন্নিহিত বাহু।
আর যদি আমরা এই কোণের সাপেক্ষে মনে করি আলফা কোণের সাপেক্ষে যদি ত্রিকোণমিতিক অনুপাত বের করি তাহলে এটা হবে লম্ব, এই বাহুটা হবে লম্ব, তখন এইটা লম্ব হয়ে যাবে। আর এটা হবে সন্নিহিত বাহু বা ভূমি। এতটুকু তোমাকে কিন্তু মনে রাখতে হবে যে কোণের সাপেক্ষে আমরা বের করব সেই কোণের সাতের বাহুটা হলো ভূমি আর বিপরীত বাহুটা হলো লম্ব। এটা তোমাকে মনে রাখতে হবে। এবার একটু খেয়াল করো, এখন তোমাদের কিছু কনফিউশন এখানে তৈরি হয়, সেটা আমি দূর করি। প্রথম কথা হলো, এই যে স্থির রশ্মির উপর আমরা ঘূর্ণনশীল রশ্মির যে কোনো বিন্দু থেকে লম্ব টানতে বললাম, মনে করো এই যে এ ও বি ত্রিভুজ উৎপন্ন হলো। এখন কেউ যদি চায়, কেউ মনে করলো যে আচ্ছা আমি এই যে সি বিন্দু থেকে সিডি লম্ব, সিডি লম্ব, তাহলে কি কোনো সমস্যা আছে কিনা একটু ভালো করে খেয়াল করো। কেউ যদি বড় ত্রিভুজ নিয়ে কাজ করে তাহলে এই থিটা কোণের সাপেক্ষে তার লম্ব হবে হচ্ছে এবি। দেখো, তার লম্ব হবে এবি বড়টার জন্য, আর ভূমি হবে হলো ওবি, ভূমি হবে ওবি, আর অতিভুজ হবে হলো ওএ, অতিভুজ হবে ওএ। এবার দেখো, এটা হলো বড় ত্রিভুজের জন্য, বড় মানে এ ও বি এর জন্য। এবার ছোট যে ত্রিভুজটি আছে, দেখো ছোট ত্রিভুজের জন্য ওসিডি এর জন্য, দেখো লম্ব হলো সিডি, লম্ব হলো সিডি, আর ভূমি হলো ওডি, ভূমি হলো ওডি, আর অতিভুজ হলো ওসি। দেখো, তাহলে আমি যদি কখনো এখানে যে তোমরা অনুপাত নিয়ে কাজ করবো, মানে বাহুগুলোর অনুপাত, এখন দেখো আমি বড় ত্রিভুজের জন্য যদি লম্ব আর অতিভুজের অনুপাত বের করি, দেখো তো লম্ব আর অতিভুজের অনুপাত আমরা কি পাবো? লম্ব আর অতিভুজের অনুপাত পাবো হলো এবি বাই ওএ, এবি বাই ওএ। আর ছোট ত্রিভুজের জন্য আমরা পাবো হলো সিডি বাই ওডি, সিডি বাই ওডি, এটা। তা এখন দেখো, এই দুইটা যদি এক না হয়, এখানে লম্ব আর অতিভুজের যে অনুপাতের মান যা, এইখানেও যদি লম্ব আর অতিভুজের মান অনুপাতের মান এক না হয়, তাহলে তো আমি বলছি যে কোনো বিন্দু থেকে লম্ব টানলেই হয়, এই কথাটা মিথ্যা হয়ে যায়। তার মানে যে কোনো বিন্দু থেকে টানলেই মান চেঞ্জ হয়ে যাওয়ার কথা। তাহলে তা আমাকে এটা প্রমাণ করতে হবে না যে কোনো জায়গা থাকলেই আসলে হবে। তার জন্য তোমাদের একটু দেখাই দিচ্ছি। দেখো, একটু ভালো করে লক্ষ্য করো, এই যে বড় ত্রিভুজ, এই বড় ত্রিভুজের থিটা কোণ আর ছোট ত্রিভুজের থিটা কোণ কি হবে? সমান হবে। এই বড় ত্রিভুজের এই ডি কোণ, সরি ছোট ত্রিভুজের ডি কোণ আর এই বড় ত্রিভুজের বি কোণ, এই দুটা সমান হবে, কারণ দুইটাই সমকোণ। আর এই যে কোণটা না, অবশিষ্ট কোণ, এই দুটা কোণও অবশিষ্ট কোণের কারণে সমান বলা যায়, আবার অনুরূপ কোণও বলা যায়। দেখো, এটা একটা সমান্তরাল, দেখো যেহেতু দুইটা লম্ব টানা হয়েছে, এখানে এই বাহুর উপর দুটি লম্ব টানা হয়েছে, তার মানে আমি এভাবে যে রেখায় টানি না কেন, এটা ছেদক হয়ে যাবে। আর ছেদকের একই পাশে যে কোণ দুইটা উৎপন্ন হয়, সেটাকে কি বলা হয়? অনুরূপ কোণ বলা হয়। আর অনুরূপ কোণগুলো কি হবে? সমান হবে। তার মানে বোঝা যাচ্ছে যে ছোট ত্রিভুজটি আর বড় ত্রিভুজটি, এই দুটো আসলে সদৃশ ত্রিভুজ হয়ে যাবে। সদৃশ ত্রিভুজের প্রধান বৈশিষ্ট্য কিন্তু ছিল অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। মানে কি? দেখো, এই ছোট ত্রিভুজ এবং বড় ত্রিভুজ, এই ছোটটাকে আমি জুম করলে আস্তে আস্তে বড়টার সমান হয়ে যাবে। কারণ তুমি চিন্তা করো, আমি যদি এটাকে বাড়াতে থাকি, তাহলে এই বাহুটা বর্ধিত হবে, এটাও বর্ধিত হতে থাকবে, সাথে সাথে এটাও বাড়তে থাকবে। আর সদৃশ ত্রিভুজের প্রধান দুইটা বৈশিষ্ট্য ছিল, একটা হলো সবগুলো কোণ সমান হয়, আর ওই সমান সমান কোণের বিপরীত বাহুগুলোর অনুপাত সমান হয়। সমান সমান কোণের বিপরীত বাহুগুলোকে বলা হয় অনুরূপ বাহু। আমার বিশ্বাস তোমরা এগুলো জানো, তারপর আমি একটু বলি। দেখো, এত বিস্তারিত বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। দেখো, এই থিটা কোণের বিপরীত বাহু এটা একটা, এটা একটা, তার মানে সদৃশ কোণী ত্রিভুজের ধর্ম অনুসারে আমরা বলতে পারবো সিডি বাই এ বি সমান, এই যে এই কোণের বিপরীত বাহু আর এই কোণের বিপরীত বাহুর অনুপাত সমান হবে। বলো, এই কোণের বিপরীত বাহু কোনটা? ওসি, এই ওসি ডিভাইডেড বাই এই কোণের বিপরীত বাহু কোনটা? এই যে ওএ, ওএ সমান। এবার অবশিষ্ট কোণ এটা আর এটা আছে না, তাহলে এই কোণের বিপরীত বাহু হলো ওডি, এই কোণের বিপরীত বাহু হলো ওডি, আর এই কোণের বিপরীত বাহু হলো ওবি। এটা আমরা লিখতে পারবো, এটা কোনো শর্ত ছাড়াই লিখতে পারবো, যেহেতু এই দুইটা ত্রিভুজ সদৃশ। এখন তুমি বলো, আমি যে কোনো দুইটাকে তো সমান বলতে পারবো, তিনটাই সমান, এরা পরস্পর সমান, তাহলে যে কোনো দুইটা আমি সমান বলতে পারবো। আমি যদি এই দুটাকে সমান বলি, এই দুটাকে সমান বলার পর, আচ্ছা আমি যেটা নিয়ে কাজ করতে চাইছিলাম, এবিআর ওএ নিয়ে কাজ করতে চাইছিলাম, হ্যাঁ হয়েছে, তাহলে এই দুটা দিয়েই হবে। দেখো, এই দুটাকে আমি সমান বলার পর একান্তরকরণ করতে পারি না? দেখো তো, এইটা এবং এটার মধ্যে স্থান পরিবর্তন করা যায়, এটাকে ওখানে ওটাকে এখানে নেওয়া যায়, এটাকে বলা হয় একান্তরকরণ করা। এটা করা যায়, এটা গণিতের মধ্যে বৈধ। তাহলে আমরা সিডি বাই
কি পাচ্ছি, ওসি এখানে চলে আসবে, ইজ ইকুয়াল টু এবি ওখানে চলে যাবে, তাহলে এবি বাই কি হবে, ওএ। একটু ভালো করে খেয়াল করো তো, আমি মনে হয় ভুল লিখছি, সিডি ওসি হবে এটা, না এটা ঠিক আছে, আমি এখানে ভুল করছি, এটা ওসি হবে, এটা দেখো ওসি হবে, অতিভুজ তো ওসি, এখানে লম্ব বাই অতিভুজ না, দেখো এই লম্ব এই অতিভুজ আর এই লম্ব এই অতিভুজ, তুমি একটু ভালো করে লক্ষ্য করো, বড় ত্রিভুজের লম্ব আর অতিভুজের অনুপাত এবি বাই ওএ, ছোট ত্রিভুজের লম্ব আর অতিভুজের অনুপাত হলো সিডি বাই ওসি। দেখো সিডি বাই ওসি, এবি বাই ওএ, এই দুইটার মধ্যে আসলে কোনো পার্থক্য নাই, মানে আমি এই বড়টার এটার অনুপাত নিলে যা, এই ছোটটার এটুকুর অনুপাত নিলে একই আসতেছে, শুধু এই ঘটনা এটার এই দুইটার জন্য সত্য না, তুমি যদি এখানে লম্ব টানো এখানে লম্ব টানো এদিক থেকে লম্ব টানো সবার জন্য একই হবে। এই জন্য দেখো আমি লম্বটা কোথা থেকে টানতেছি এটা কোনো মুখ্য বিষয় না, লম্ব যেখান থেকে টানি ফলাফল একই আসবে, ফলাফল বলতে অনুপাতের মান একই আসবে। এই জন্য আমরা বলি যে এই যে যে প্রান্তীয় রশ্মি যেটা সেটার যে কোনো বিন্দুতে আমরা লম্ব টানলেই হবে। তা তো আমার বিশ্বাস তোমরা বুঝতে পারছো যে আমি যে কোনোটা আঁকলেই যে সত্য হবে এতটুকু ধারণা পাইলেই চলবে, আর যদি এটা না বুঝে থাকো সমস্যা নেই, শুধু বিশ্বাস করে নাও, অঙ্ক তুমি পারবে। দেখো এই যে থিটা কোণের জন্য, এই থিটা কোণের জন্য এখানে তিনটা বাহু আমরা পেয়েছি, লম্ব, ভূমি আর অতিভুজ, এই তিনটা বাহুর মোট 6টা অনুপাত বানানো সম্ভব, 6টার বেশি বানাতে পারবে না তুমি কোনোভাবেই, ওই 6টা অনুপাতেরই 6টা নাম আছে। প্রথম যেটা সেটা আমরা বলছিলাম 1 নাম্বারটা হলো সাইন, আর কোন কোণের সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে। একটা জিনিস ভালো করে বুঝো, দেখো আমি যদি থিটা পরিমাণ ঘুরি এটাকে যতই বর্ধিত করি কোনো পরিবর্তন হবে না, লম্ব যেখানে টানি কোনো পরিবর্তন হবে না মানের অনুপাতের, তাহলে অনুপাতের মানের পরিবর্তনটা ঘটবে কখন, যখন থিটা এর মান কমিয়ে বা বাড়িয়ে দিব, মনে করো এটা যখন বাড়িয়ে দিব তখন দেখো এই লম্ব আর এই অতিভুজের যে অনুপাত, এই লম্ব আর এই অতিভুজের অনুপাত কি একই থাকবে, চেঞ্জ হবে না, অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি ত্রিকোণমিতিক অনুপাতের মান পরিবর্তন হবে যখন থিটা কোণ পরিবর্তন হবে। এই জন্য এই যে সাইন থিটা লিখছি না, এই থিটাটা অনেক গুরুত্বপূর্ণ, এই থিটার জন্য কোন অনুপাতের মান আমি বলতেছি, কোন ত্রিভুজের জন্য এটা বলতেছি সেটা নির্দেশ করা হয়। দেখো থিটা ছাড়া শুধু সাইনের কোনো দাম নাই, সাইনের বৃহত্তর রূপ হলো SINE, এটাকে সংক্ষেপে প্রথম 3টা দিয়ে লেখা হয় এটা। আবার যখন কজ লিখবো, কজের বড় রূপ হলো কোসাইন, কোসাইনের সংক্ষিপ্ত রূপ হলো কজ। আবার ট্যানজেন্ট, ট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ হলো ট্যান, আমরা ট্যান ব্যবহার করব, উল্টা লিখে ফেলছি। আর একটা আছে কোট্যানজেন্ট, দেখো সাইনের আগে কো যুক্ত হয়েছে, এই যে সাইনের আগে কো, ট্যানের আগে কো মানে কোট্যানজেন্ট, আবার সেকের আগে কো যুক্ত হয়ে কোসেক হবে, মানে সেকেন্ডের আগে কো যুক্ত হয়ে কো সেকেন্ড হবে। কিন্তু আমরা বড় নামগুলো শুধু MCQ এর জন্যই কাজে লাগাবো, এমনি কোনো অঙ্কের মধ্যে বড় নামগুলো আমরা ব্যবহার করবো না। আমরা সাইন থিটা তাহলে কোন অনুপাতের নাম, এটা হলো লম্ব আর অতিভুজের যে অনুপাত আছে তার নাম হলো সাইন থিটা, লম্ব আর অতিভুজ। এটা আমরা মনে রাখি এভাবে, সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক। 2 নাম্বার হলো কস থিটা, কস থিটা হলো ভূমি আর অতিভুজের যে অনুপাত সেটা, ভূমি বাই অতিভুজ। এটা হলো কবরে, কবরে ভূত অনেক। দেখো সাইনের জন্য দেখো সাগরে লবণ অনেক মানে কি, সাগরে লবণ অনেক মানে সাইন সমান লম্ব বাই অতিভুজ, কবরে ভূত অনেক মানে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। আবার 3 নম্বরে হলো ট্যান থিটা, ট্যান থিটা হলো লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, এটা হলো টেরা লম্বা ভূত, মানে ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। এবার দেখো 3টা লিখছি না, বাকি 3টা এর বিপরীত, যেমন সাইনের ট্যানের উল্টা এখন আমি কট লিখে দিই, দেখো ট্যান হলো কটের উল্টা, তাহলে ট্যান যা হবে কট তার বিপরীত হবে, তাহলে ট্যান হবে ভূমি বাই কট হবে ভূমি বাই লম্ব, ট্যানের উল্টা কট, তার মানে ট্যান যদি লম্ব বাই ভূমি হয় কট হবে ভূমি বাই লম্ব, এটা এটার বিপরীত। 5 নম্বরে হলো সেক থিটা, সেক থিটা হলো কজের উল্টা, কজ থিটা হলো ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা হবে হলো অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। আর 6 নাম্বার হলো সাইনের উল্টা, সেটা হলো কসেক, কসেক থিটা, এটা হলো অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। দেখো আমি আরেকবার বুঝাই দিই, দেখো এই যে সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো, এই থিটা কোণের সাপেক্ষে এটা লম্ব, এর সাথের বাহু যেটা সেটা ভূমি বা সন্নিহিত বাহু,
আর সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ। এখন এই তিনটা বাহুর মোট 6টা অনুপাত তৈরি করা যায়। তিনটা বাহু দিয়ে যেহেতু 6টা অনুপাত তৈরি করবো, ওই 6টা অনুপাতের 6টা নাম থাকে। এর মধ্যে দেখবা যে সাইনের লম্ব আর অতিভুজ নিয়ে যেমন একটা অনুপাত হয়, এই লম্ব আর অতিভুজ নিয়ে আরেকটা অনুপাত হয়, সেটা হলো বিপরীত। অতিভুজ উপরে, লম্ব নিচে, সেটা হলো এই তোমার কসেক। একদম প্রথমটা একদম শেষটার উল্টা। এই কজ দ্বিতীয়টা উল্টা, দ্বিতীয়টার উল্টা, আর মাঝখানের দুইটা উল্টা পরস্পরের। এটা মনে রাখার জন্য আমরা বললাম সাইন সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে সাগরে লবণ অনেক, মানে সাইন সমান লম্ব বাই অতিভুজ। কস সমান ভূমি বাই অতিভুজ, মানে কবরে ভূত অনেক। আর টেরা লম্বা ভূত, মানে ট্যান সমান লম্ব ভূমি, ট্যান সমান লম্ব বাই ভূমি। তা এটা মনে রাখার কৌশল, এটা তোমার পরীক্ষার খাতায় তো লিখতে হবে না। এখন দেখো এই তিনটা, দেখো আমি লিখছি না, এই তিনটার বিপরীত পরের তিনটা। তা এই পরের তিনটা আমি সাইনকে উল্টাইলে কসেক পাবো, কসকে উল্টাইলে সেক পাবো, ট্যানকে উল্টাইলে কট পাবো। একইভাবে উল্টে বলতে পারি যে কসেককে উল্টাইলে সাইন পাবো, সেককে উল্টাইলে কস পাবো, কটকে উল্টালে ট্যান পাবো। এটা আমরা বলতে পারি। এটা হলো একদম বেসিক। এটা তোমাকে একেবারে মুখস্থ রাখতে হবে। কেন লম্ব বাই অতিভুজকে সাইন বলা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ না। এটা অনেকটা নামের মতো। মনে করো লম্ব বাই অতিভুজ যে অনুপাতটা, তার নাম হলো সাইন। ভূমি বাই অতিভুজের যে অনুপাত, তার নাম হলো কস। লম্ব আর ভূমির যে অনুপাত, তার নাম হলো ট্যান। কোথাও যদি লম্ব বাই অতিভুজ থাকে, আমি ওই সাইন আর এই দুইটা বাহুর জন্য যে কোণটা থাকবে, সেই কোণটা পাশে লিখতে পারবো, মানে সাইন লিখতে পারবো লম্ব বাই অতিভুজের পরিবর্তে। ভূমির বাই অতিভুজের পরিবর্তে মন চাইলে কজ লিখতে পারবো। এখন আমরা, এটা হলো বেসিক ছয়টা জিনিস তোমাকে মনে রাখতে হবে। এই 6টা জিনিসের মধ্যে আবার পরস্পরের সাথে সম্পর্ক আছে। যেমন সাইনের সাথে সাইন এবং কজের মধ্যে সম্পর্ক আছে, সেক ট্যানের মধ্যে সম্পর্ক আছে, কস কটের সাথে সম্পর্ক আছে, সাইন কজের সাথে ট্যানের সম্পর্ক আছে। এই সম্পর্কগুলো আমাকে মনে রাখতে হবে। দেখো সাইনকে বলছি কসেকের উল্টা, তাহলে আমি লিখতে পারি যে সাইন থিটা সমান হলো 1 বাই কসেক থিটা। এটা আমরা লিখতে পারবো না? সাইন সমান 1 বাই কসেক। এটা যদি হয় কসেক এবং সাইন দুইজন যদি পরস্পরের সাথে স্থান পরিবর্তন করে, তাহলে কসেক হবে হলো 1/সাইন। ঠিক একইভাবে দেখো আমি কজ এবং সেকের মধ্যে লিখতে পারবো। কজ সমান 1/সেক, সেক সমান হলো 1/কস থিটা। আবার ট্যান থিটা সমান 1/কট থিটা, কট থিটা সমান 1/ট্যান থিটা। এগুলো আমরা এটার মতো করে লিখতে পারবো আরো 4টা। আবার দেখো এই সাইনকে কজ দিয়ে ভাগ দিলে, দেখো লম্ব বাই অতিভুজকে ভূমি বাই অতিভুজ দ্বারা ভাগ করলে কি হয় একটু খেয়াল করো ভালো করে। মনে করো লম্ব বাই অতিভুজ, এটাকে আমি ভূমি বাই অতিভুজ দ্বারা ভাগ করলাম, তাহলে কি হবে? এটা ভাগ এটা, মানে এটা উল্টে গুণ হয়ে যাবে না? তখন দেখবো যে অতিভুজ অতিভুজ কেটে যাবে, লম্ব বাই ভূমি থাকবে। এখন লম্ব বাই ভূমি কার মান? এটা না লম্ব বাই ভূমি, এটা মানে ট্যান। তাহলে আমি বলতে পারি না যে সাইন বাই কস সমান হলো ট্যান? তাহলে আমি লিখতে পারি ট্যান থিটা সমান হলো সাইন থিটা বাই কস থিটা। আবার দেখো ট্যান যদি এটা হয়, আমরা তো একটু আগেই বললাম ট্যান যা কট তার উল্টা। ট্যান লম্ব বাই ভূমি হলে কট হবে ভূমি বাই লম্ব। তাহলে ট্যান যদি সাইন বাই কস হয়, তাহলে কট হবে কি? কস বাই সাইন। আমি তোমাদের সূত্রগুলো স্মরণ করিয়ে দিচ্ছি, আমি পুরাটা এত ডিটেলসে লিখাচ্ছি না। তোমাদের যাতে সমস্যা হয় তারা অবশ্যই সাধারণ গণিতের 9.1 এর বেসিক ক্লাসটা দেখলে এটা খুব সহজে বুঝতে পারবে। ওখানে অনেক ডিটেলস আমি পড়িয়েছি। এখন খেয়াল করো, এবার এখানে লম্ব ভূমি অতিভুজ, লম্ব ভূমি অতিভুজ এটা দেখলে তো পিথাগোরাসের কথা মনে পড়ে। তাহলে এখানে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে এদের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায়। আর পিথাগোরাসের উপপাদ্য যেহেতু বাহু স্কয়ার নিয়ে কাজ ছিল এখানে, তাহলে অবশ্যই এগুলোর উপর স্কয়ার চলে আসবে। এখানে আমি তোমাদের এটাও ক্লিয়ার করে দেই। দেখো এই যে সাইন এবং থিটা, এটা কিন্তু পরস্পরের সাথে গুণ আকারে না। এটা দিয়ে বোঝাই হলো থিটা কোণের সাপেক্ষে সাইন, থিটা কোণের সাপেক্ষে কজ, থিটা কোণের সাপেক্ষে ট্যান, অথবা থিটা কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজের অনুপাত, এই থিটা কোণের সাপেক্ষে ভূমি বাই অতিভুজের অনুপাত। থিটার জায়গা বিভিন্ন কোণ থাকতে পারে, 30 ডিগ্রি থাকতে পারে, 45 ডিগ্রি থাকতে পারে, এগুলো থাকতে পারে। এখন আমি স্কয়ারের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো তোমাদের একটু বুঝিয়ে দেই। দেখো আমি শুধু এখানে স্কয়ারের যে সূত্রগুলো আছে সেগুলো তোমাদের বুঝিয়ে দিব। তুমি এগুলো ভালো করে মনে না রাখলে কিন্তু এই সূত্রগুলো বুঝবে না। এগুলো একটু মাথায় রাখো। এটা খাতার মধ্যে সুন্দরভাবে তুলো। তোলার পর আমি যখন বলবো মুখে, তুমি তখন এখান থেকে মিলিয়ে দেখবা যে তোমার এটা মনে আছে কিনা। আর মনে না থাকলে কিন্তু এখানে না মিলাইলে তুমি পারবে না। একটু দেখো, এই যে সমকোণ, এটা মনে করো সমকোণী ত্রিভুজ। এই থিটা কোণের জন্য মনে করো আমরা সব কাজ করতেছি, এগুলোর নামকরণ করে দেয়। এটা এ বি, এটা সি। তাহলে এটার সাপেক্ষে এটা হলো লম্ব, আর কোণের সাথের বাহুটাকে বলি আমরা ভূমি, আর সমকোণের বিপরীত বাহুকে যেহেতু অতিভুজ বলি, আমরা এখন আর ওই বিপরীত বাহু বা সন্নিহিত বাহু এটা বলবো না। এখন লম্ব ভূমি অতিভুজই বলবো। এবার দেখো আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি জানি? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানি হলো এই লম্ব স্কয়ার
প্লাস ভূমি স্কোয়ার সমান হলো অতিভুজের স্কোয়ার, মানে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান হলো অতিভুজের স্কোয়ার। এটা আমরা জানি না? আর আমরা মাত্রই দেখছি যে এই কোণের সাপেক্ষে সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ, মানে এবি বাই এসি। সাগরে লবণ অনেক। কস থিটা মানে কবরে ভূত অনেক, ভূত হলো বিসি, আর অনেক মানে অতিভুজ। আর ট্যান থিটা হলো লম্ব বাই ভূমি, এটা লম্ব লিখবো না, লম্ব হলো এবি আর ভূমি হলো বিসি। আর সাইনের উল্টা হলো কসেক। দেখো সাইনের বিপরীত হলো কসেক, এটা লিখে রেখে এখানে কসেক থিটা। আর এটার বিপরীত হলো সেক থিটা, এটার বিপরীত হলো কট থিটা। এটা দিয়ে আমি সব সূত্রগুলো বানাবো। দেখো কখনো যদি তোমার বলি যে কস থিটা সমান বিসি বাই এসি, তাহলে তুমি চোখ বন্ধ করে সেক থিটা সমান এসি বাই বিসি তুমি বলে দিতে পারবে এটা। এখন দেখো আমি চাচ্ছি এখান থেকে ত্রিকোণমিতিক অনুপাত আনতে। ত্রিকোণমিতিক অনুপাত তো আসলে এই যে বাহুর অনুপাত না থাকলে হয় না, এখানে তো অনুপাত নাই। তো অনুপাত বানানোর জন্য কি করা যায়, এখানে এবি স্কোয়ার জানা, বিসি স্কোয়ার জানা, এসি স্কোয়ার জানা মনে করো আছে। আমি যে কোনো একটা দিয়ে যদি সবাইকে ভাগ করি, মনে করো আমি এসি স্কোয়ার দিয়ে ভাগ করলাম, আমি যদি সবাইকে এসি স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে প্রতিটা পদকে এসি স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে, এটা নিয়ম। এটাকেও এসি স্কোয়ার দিয়ে ভাগ, এটাকেও এসি স্কোয়ার দ্বারা ভাগ, আর ডান পাশের এটাকেও এসি স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে। প্রত্যেকটা পদকে এসি স্কোয়ার দ্বারা ভাগ করা যাবে। এখন দেখো যেহেতু এটা দুইটার উপরেই স্কোয়ার আছে, তাহলে আমি ইচ্ছা করলে এখানে এ বি বাই এসি তার হোল স্কোয়ার লিখতে পারবো, আর এখানে লিখতে পারবো হলো বিসি বাই এসি তার হোল স্কোয়ার। আর এখানে এটা এটা কাটাকাটি করলে আমরা পাবো হলো কত, 1। এখন দেখো তো এ বি বাই এসি মানে কি, এ বি বাই এসি মানে কি সাইন থিটা না? তাহলে কি আমি এ বি বাই এসি এর পরিবর্তে সাইন থিটা বসাতে পারবো? দিলাম বসিয়ে সাইন থিটা। আর বিসি বাই এসি মানে কি, বিসি বাই এসি মানে হলো কস থিটা, কস থিটা এই যে তার হোল স্কোয়ার, এটা সমান কত, 1। এখন বলো, আমি কিন্তু প্রথমেই বলছি যে সাইন আর থিটা কিন্তু পরস্পর গুণ আকারে না। যেমন দেখো এ আর বি কিন্তু পরস্পর গুণ আকারে থাকে, এই যে এ আর বি। কিন্তু যখন এই এ বি লিখি তখন কিন্তু এ আর বি গুণ আকারে বোঝায় না, বোঝায় এ থেকে বি বিন্দু পর্যন্ত দূরত্ব। এই জন্য আমি যদি কখনো এটা লিখি আর এটা লিখি, এই দুইটার মধ্যে দেখবে এটার মানে হলো এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। এর কারণ এ আর বি গুণ আকারে, তাহলে এটারও স্কোয়ার হবে এটারও স্কোয়ার হবে। কিন্তু যখন এটা থাকে তখন কিন্তু এটাকে শুধু এটা লিখি, মানে এবি বলতে এখানে এবি বাহুর দৈর্ঘ্য বোঝানো হয় বড় হাতের এবি দিয়ে, তখন ওই বাহু স্কোয়ার বোঝাই শুধু, এ এর স্কোয়ার বি এর স্কোয়ার হবে না। তা সাইন আর থিটা যেহেতু গুণাকারে না, থিটা কোণের সাপেক্ষে সাইন মানে থিটা কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ, তাহলে স্কোয়ার দুইটার উপর যাবে না কোনোভাবে। এখন তুমি বলো, আমি তোমাকে বললাম 30 ডিগ্রি কোণের জন্য সাইন, 30 ডিগ্রি কোণের জন্য মানে সাইন 30 ডিগ্রি তার হোল স্কোয়ার। এখন স্কোয়ারটা যদি আমি 30-এর উপর দেই তাহলে কোণ তো 900 ডিগ্রি হয়ে যাবে, তার মানে এটা পরিবর্তন হয়ে যাবে। এই কোণ পরিবর্তন হয়ে যাওয়া মানে পুরো মানই তো পরিবর্তন হয়ে যাওয়া। তাহলে এই জন্য কি করা হয়, 30-এর উপর স্কোয়ার না দিয়ে স্কোয়ারটা শুধু সাইনের উপর দিয়ে দিই আমরা, মানে এইভাবে লিখি জিনিসটা, সাইনের স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, যেটা আমাদের বারবার কাজে লাগবে। যদি কখনো এই সূত্রটা বলে যে জ্যামিতিক উপায়ে প্রমাণ করো, তাহলে সুন্দরভাবে এই ত্রিভুজটি আঁকবে, লিখবা যে মনে করি এবিসি ত্রিভুজের সি হলো থিটা, থিটা কোণের সাপেক্ষে এবি লম্ব, বিসি ভূমি, এসি অতিভুজ। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার সমান এটার স্কোয়ার। যদি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1 দেখাতে বলে তাহলে অতিভুজ তোমাকে নিচে আনতে হবে, এটা তোমার জানা, এটা কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে। অতিভুজ তোমাকে নিচে আনতে হবে, তার জন্য আমরা অতিভুজ দিয়ে ভাগ করব, তাহলে আমরা এটা পেয়ে যাব। এখন তোমাকে শুধু যে এটাই প্রমাণ করতে দিবে এমন না। আমি আরেকটা জিনিস বলে নেই, আমি আর সূত্রগুলো লিখে দিব না, কারণ এখানে হায়ার ম্যাথের মধ্যে এত কিছু লিখবো না, কারণ জেনারেল ম্যাথে তোমরা অলরেডি এটা শিখে আসছো। এটা আমরা সাইড চেঞ্জ করলে, যেমন দেখো এটা যদি সাইড চেঞ্জ করি 1 মাইনাস কস স্কোয়ার, এখানে একটা সূত্র পাই। যদি কস স্কোয়ার রেখে সাইন স্কোয়ারকে বামে পাঠাই তাহলে এখানেও আর একটা সূত্র আমরা পেয়ে যাব 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তার মানে একটা থেকে আমরা 3টা সূত্র পেয়ে গেলাম। এখন সেম জিনিসটা এখন আমার মনে করো বললো যে তুমি প্রমাণ করে দাও যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। এটা কিভাবে আসে দেখো, সেক থিটা কার উল্টা বলছিলাম, সেক থিটা বলছিলাম হলো এই যে কজের উল্টা, এটার উল্টা হবে। এটার উল্টা মানে কি, এসি বাই বিসি। আমি লিখতেছি না, তুমি ধরে নাও এসি উপরে থাকবে বিসি নিচে থাকবে। আর ট্যান থিটা মানে ট্যান থিটা মানে এসি বাই বিসি। দেখো এটার ক্ষেত্রেও বিসি নিচে, এটার ক্ষেত্রেও বিসি নিচে। দেখো এটা খেয়াল করো ভালো করে, এখানে কিন্তু আমি বলছিলাম দেখো এই যে সেক এবং ট্যান একটু ভালো করে লক্ষ্য করো, এই দুইটার নিচেই ভূমি, এই দুটার নিচে ভূমি, তাহলে এই দুটা দিয়ে একটা সূত্র হবে, এটার নিচে অতিভুজ এটার নিচে অতিভুজ, এই দুটা দিয়ে একটা সূত্র হবে, এটার নিচে লম্ব এটার নিচে লম্ব, তাহলে কসেক এবং
কট দিয়ে একটা সূত্র হবে। এবং কি হবে এটা দেখলেই বোঝা যায়, মুখস্থ করা লাগে না। ওইটা দেখো, এটা দেখেই বোঝা যায়। দেখো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে কি? অতিভুজের স্কোয়ার। তাহলে উপরে অতিভুজের স্কোয়ার, নিচে অতিভুজের স্কোয়ার, যোগ করলেই 1 হবে। এই জন্য সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1। এবার দেখো এটা ভূমি, এটা ভূমি। দেখো অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার মানে হলো ভূমি স্কোয়ার। তখন নিচের ভূমি স্কোয়ারের সাথে উপরের ভূমি স্কোয়ার কাটা যাবে, এই জন্য সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার 1 হয়। এবার দেখো লম্ব লম্ব, অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, মানে এটার স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার সমান লম্ব স্কোয়ার। উপরে লম্ব স্কোয়ার, নিচেও লম্ব স্কোয়ার, কাটাকাটি করলে কত হবে? 1 হয়ে যাবে। এর জন্য আমরা বলি যে কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান 1। তো এটা প্রমাণ করা খুবই সহজ। দেখো এখন আমার কি দিয়ে ভাগ করবো তাহলে? যেহেতু আমি চাচ্ছি হলো সেক ট্যান, সেক মানে হলো কজের উল্টা, তার মানে ভূমি নিচে আসবে। তাহলে আমি কি করবো? এখানে সবাইকে ভূমি দ্বারা ভাগ করবো, এই সেম জিনিসটা, একই জিনিস। এটা আমরা এটাকে ভূমি দ্বারা ভাগ করবো। ভূমি কোনটা বলো? ভূমি বিসি। এটাকে বিসি দিয়ে ভাগ দিলে এবি বাই বিসি তার হোল স্কোয়ার। এটাকে বিসি দিয়ে ভাগ দিলে হয় 1। এটাকে বিসি স্কোয়ার দিয়ে ভাগ দিলে হবে এসি বাই বিসি তার হোল স্কোয়ার। আগেরটা যেহেতু বুঝছো, তো এটা সহজে বোঝার কথা। এখন বলো এবি বাই বিসি মানে কি? এবি বাই বিসি মানে হলো ট্যান, কই গেল? আমি মুছে ফেলছি, এখানে ট্যান ছিল, ট্যান থিটা। ট্যান থিটা হলো এবি বাই বিসি। তাহলে আমি এখানে ট্যান থিটা লিখতে পারি, আর যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে ট্যান স্কোয়ার থিটা লিখতে পারি। প্লাস 1 সমান হলো এসি বাই বিসি। দেখো এসি বাই বিসি মানে হলো সেক থিটা, উল্টা ছিল না কজের? তাহলে এটা সেক স্কোয়ার থিটা লেখা যায়। এখন আমি এটাকে সাইড চেঞ্জ করলে বা ট্যান স্কোয়ারকে ডানে নিয়ে গেলে আমরা পাবো হলো 1 সমান হলো সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার। এটাও একটা গুরুত্বপূর্ণ সূত্র। তাহলে এটা একটা, এই একটা আছে অলরেডি। এবার আমি যদি চাই যে আমি 1 কে পাশে পাঠিয়ে দেব, 1 কে, তাহলে আরেকটা সূত্র পাবো, সেটা হলো ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তুমি শুধু এই মূল একটা মুখস্থ রাখবা, বাকিগুলো তুমি ডানে বামে করে নিজে থেকে বানিয়ে নিবা। এবার দেখো, এখন আমি যদি তোমাকে বলি যে আচ্ছা একবার আমরা এসি স্কোয়ার দিয়ে ভাগ দিলাম, একবার বিসি স্কোয়ার দিয়ে ভাগ দিলাম, এবার কি এবি স্কোয়ার দিয়ে ভাগ দিলে হবে না? এবি স্কোয়ার দিয়ে ভাগ দিলে এটা হবে 1। এখানে যদি এবি স্কোয়ার দিয়ে ভাগ দিই কি হবে? তাহলে বিসি এর নিচে থাকবে এবি, যেহেতু দুটির উপরই স্কোয়ার তাহলে এটা হোল স্কোয়ার। আর এসির স্কোয়ারের নিচে আবার যাবে কি? এবি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার বাই এবি স্কোয়ার এর মানে হলো এসি বাই এবি তার হোল স্কোয়ার। এবার খেয়াল করো 1 প্লাস বিসি বাই এবি মানে কি? বিসি বাই এবি মানে হলো তোমার এই যে এবি বাই বিসি হলো ট্যান, তাহলে বিসি বাই এবি হবে হলো কট, বিপরীত যেহেতু বলছিলাম, তাহলে এটা কট স্কোয়ার থিটা সমান। আর এসি বাই এবি মানে হলো দেখো সাইনের উল্টা কসেক, তাহলে কসেক স্কোয়ার থিটা। এইবার এটাকে আমি যদি সাইড চেঞ্জ করি, এটাকে এই পাশে নেই তাহলে একটা সূত্র পাবো, আবার যদি 1 কে ও পাশে নেই তাহলে আরেকটা সূত্র পাবো। আমার বিশ্বাস তুমি এগুলো বের করতে পারবে। যারা এটা বুঝো না তারা সাধারণ গণিতের 9.1 দেখবা প্লে লিস্টে, আমি লিঙ্ক দিয়ে দিব দরকার হলে, তুমি ওটা দেখলে খুব সহজেই বুঝতে পারবে। এই অংশটা ভালো করে লক্ষ্য করো, না হলে বুঝতে পারবে না। এটা কিন্তু সাধারণ গণিত আমরা শিখিনি, এটা নতুন। সাধারণ গণিতে আমরা শিখেছিলাম সূক্ষ্ম কোণ পর্যন্ত সীমাবদ্ধ, প্রথম চতুর্ভাগের বাইরে যেত না। কিন্তু এখানে যেহেতু বিভিন্ন চতুর্ভাগের কথা বলছি, তার মানে এখানে অনেক বেশি কোণ উৎপন্ন হতে পারে। মনে করো 90 ডিগ্রি বেশিও হতে পারবে, 0 ডিগ্রির কমও হতে পারবে, মানে সূক্ষ্ম কোণের বাইরে চলে যাবে। সেক্ষেত্রে দেখো আমি বলেছিলাম যে কোণ উৎপন্ন হয় একটা স্থির রশ্মির সাপেক্ষে ভাবে ঘুরে ঘুরে। আমি তোমাদের এটাও শিখিয়েছি যে এখানে এটা যত বড় হোক বা ছোট হোক কোনো বিষয় না, লম্ব কোণ থেকে টানতেছি এটাও কোনো বিষয় না, অনুপাতের মান ফিক্সড থাকে, একই থাকে। কেন থাকে সেটা আমি ব্যাখ্যাও দিয়েছি। তার মানে আমি লম্ব যেখান থেকেই টানি এটা কোনো বিষয় না, কোণ ঠিক থাকলে মান একই থাকবে। তাহলে আমি যেটাকে ঘোরাচ্ছি, দেখো যেটাকে ঘোরাচ্ছি, এই যে ঘোরানো রশ্মিটা, এটাকে যদি আমি 1 একক ধরে নিই তাতে তো কোনো সমস্যা নেই। মনে করে যে যে রশ্মিটাকে আমি ঘোরাচ্ছি এটাকে 1 একক ধরে নিলে তো কোনো সমস্যা নেই। তারপর এখান থেকে লম্ব টানলেও তো হচ্ছে, মানে যে কোনো মাপ নিলেই তো হবে। লম্ব যেখান থেকেই টানি যেহেতু সত্য, তাহলে 1 একক ধরে নিলে তো আর প্রবলেম হবে না কোনো। এখানে আমি 2 রকম ব্যাখ্যা তোমাদের দিব। দেখো কোন চতুর্ভাগে কে প্লাস, এটার ব্যাখ্যা, 2টা ব্যাখ্যা আছে, আমি 2টা ব্যাখ্যা আজকে তোমাদের দিব। মনে করো এতটুকু পরিমাণ ঘুরাইলাম, এতটুকু পরিমাণ, এতটুকু যে আমি এইখান থেকে লম্ব টানলাম, বা এতটুকু ঘুরালাম, এতটুকু ঘুরালে এখান থেকে লম্ব টানলাম। দেখো প্রথম চতুর্ভাগে যখন প্রান্তীয় রশ্মিটা থাকবে, দেখো প্রথম চতুর্ভাগে প্রান্তীয় রশ্মিটা থাকবে কখন? যখন সূক্ষ্ম কোণ পরিমাণ আমরা ঘুরবো, মানে 0 ডিগ্রি এর বেশি ঘুরবো, 90 ডিগ্রি এর কম ঘুরবো, তখন আমরা প্রথম চতুর্ভাগে অবস্থান করব। তো সেক্ষেত্রে দেখো এটা যেহেতু একটা স্থানাঙ্ক ব্যবস্থা,
দেখো আমরা জানি স্থানাঙ্ক ব্যবস্থার এক্স অক্ষ এটা আর এটা ওয়াই অক্ষ, এটাকে আমরা প্রথম চতুর্ভাগ বলি, এটাকে বলি দ্বিতীয় চতুর্ভাগ, ঘড়িকাটা বিপরীত দিকে ঘুরতে হয় আর কি। এটা হলো তৃতীয় চতুর্ভাগ, এটা হলো চতুর্থ চতুর্ভাগ, এটা আমাদের আগে থেকেই জানা। এখন প্রথম চতুর্ভাগে যখন প্রান্তীয় রশ্মিটা থাকে তখন দেখো যে সমকোণী ত্রিভুজটি উৎপন্ন হয় এটার ভূমি যেটা আছে সেটা মূল বিন্দুর ডান দিকে, আর মূল বিন্দুর ডান দিকে গেলে সেটাকে আমরা পজিটিভ হিসাবে চিন্তা করি, মূল বিন্দুর উপরের দিকে গেলে সেটাকে বলি পজিটিভ, মানে এক্স অক্ষ থেকে উপরে গেলে সেটাও পজিটিভ, ওয়াই অক্ষ থেকে ডানে গেলে সেটা আমরা কি পজিটিভ হিসাবেই ধরি। আর ব্যাসার্ধ ভেক্টর যেটা, এটা যেহেতু একটা দূরত্ব হিসাবেই সবসময় কাজ করে ব্যাসার্ধ ভেক্টরটা, এটা অল টাইম পজিটিভ ধরা হয়। এখন দেখো এখানে তো সবগুলো বাহুই পজিটিভ হয়ে গেল, ভূমিও প্লাস, লম্বও প্লাস, অতিভুজও প্লাস। তা ওই হিসাবে প্রথম চতুর্ভাগে আমি যে অনুপাতের মানই বের করি না কেন, সাইন বলো, কজ বলো, টেন বলো, কট বলো, যাই বলো না কেন, আমি বের করলে এই বাহুগুলোর অনুপাতই তো আসবে। তার মানে অনুপাতের লব হর দুইটাই পজিটিভ হবে, আর লব হর দুইটাই পজিটিভ হওয়ার কারণে এই চতুর্ভাগে সবগুলো অনুপাতের মান পজিটিভ হবে, মানে অল পজিটিভ, সব অনুপাতের মান পজিটিভ। এখন মনে করো আমি এই চতুর্ভাগ থেকে আমি ঘুরে এইখানে চলে এসেছি, মানে এতটুকু পরিমাণ আমি ঘুরিয়েছি এখান থেকে এইটুকু যেন দ্বিতীয় চতুর্ভাগে চলে আসে। তো দ্বিতীয় চতুর্ভাগে মানে আমি 90 ডিগ্রি থেকে বেশি ঘুরছি, 180 ডিগ্রি থেকে কম ঘুরছি, অথবা 2 চক্কর দিয়ে ঘুরলে সেক্ষেত্রে ফলাফল চেঞ্জ হবে। আমি একবারই যেহেতু এতটুকু আসছি, এর বেশি আমি ঘুরাইনি, তার মানে 90 এর বেশি 180 কম আছি আমি এখানে। তা এখন বলো এখানে আমি এখান থেকে যদি ভূমির উপর লম্ব টানি, মানে স্থির রশ্মির উপর লম্ব টানি, তাহলে ত্রিভুজ কিন্তু এটা উৎপন্ন হয়, এবং এই ত্রিভুজ নিয়ে কাজ করলেও মান একই আসবে। এটা কেন আসবে পরে আমি ব্যাখ্যা দিব, আপাতত তুমি বিশ্বাস করে নাও। এই যে সমীকরণ, এই যে ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এখানে বলো এটা মূল বিন্দুর বাম দিকে আসলো না, তাহলে মাইনাস হবে, আর উপরের দিকে তাহলে এটা প্লাস হবে। আর অতিভুজ ব্যাসার্ধ ভেক্টর সবসময় পজিটিভ হয়, ব্যাসার্ধ সবসময় পজিটিভ। তা এখানে আমি লম্ব, দেখো এই কোণের সাপেক্ষে বিপরীত বাহু মানে এটা লম্ব, আর এটা অতিভুজ। লম্ব আর অতিভুজ যে অনুপাতের মধ্যে থাকবে সেটা পজিটিভ থাকবে, কারণ দুইটাই প্লাস। তাহলে লম্ব অতিভুজ আছে সাইনের মধ্যে এবং সাইনের বিপরীত যেটা সেটার মধ্যে, মানে কসেকের মধ্যে। তার মানে এই চতুর্ভাগে সাইন এবং কসেকের মান পজিটিভ হবে। আর বাকি যেটাই নিতে যাও, ট্যান নিবা লম্ব বাই ভূমি, প্লাস মাইনাসে মাইনাস, কট নিবা ভূমি বাই লম্ব, মাইনাস প্লাসেও কি মাইনাস, আবার কজ নিবা ভূমি বাই অতিভুজ, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস হয়ে যাবে। মানে এই চতুর্ভাগে শুধু সাইন এবং কসে কি পজিটিভ থাকবে, অন্য সবাই নেগেটিভ আসবে। এখন যদি আমি এই চতুর্ভাগে নিয়ে চলে আসি, মানে এটা ঘোরাতে ঘোরাতে এই চতুর্ভাগে নিয়ে চলে আসলাম, সেক্ষেত্রে এখান থেকে যদি আমি লম্বটা নিই, তাহলে দেখো এটার ভূমি মাইনাস, লম্বও মাইনাস, নিচের দিকে গেছে, আর অতিভুজ প্লাস। তাহলে দেখো তো ভূমি এবং লম্ব যে অনুপাতের মধ্যে থাকবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না? ট্যান হলো লম্ব বাই ভূমি, কট হলো ভূমি বাই লম্ব। তার মানে এই চতুর্ভাগে শুধুমাত্র ট্যান এবং কট এই দুইটা পজিটিভ হবে, বাকি সবাই নেগেটিভ হবে। তুমি বের করে দেখো, এটাই হবে। এখন আমি যদি কোনো উপায়ে চতুর্থ চতুর্ভাগে অবস্থান করি, দেখো আমি যে এতটুকু ঘুরাচ্ছি এতটুকু কিন্তু সঠিক কথা না, আমি কিন্তু এখানে 2 বার 3 বার 4 বার চক্কর দিয়েও এখানে থাকতে পারি, এই পাশে যেও থাকতে পারি, আমি তোমার বোঝানোর সুবিধার্থে বলতেছি আর কি। মূল কথা হলো যদি প্রান্তীয় রাশি দ্বিতীয় চতুর্ভাগে থাকে তো এটা ঘটবে, তৃতীয় চতুর্ভাগে থাকলে এটা ঘটবে, আর চতুর্থ চতুর্ভাগে যদি থাকে তাহলে কি ঘটে দেখি। এখানে ত্রিভুজ উৎপন্ন করাবো, এটা ডান মানে প্লাস, নিচে মানে মাইনাস, অতিভুজ প্লাস। বলো এইটার এটার অনুপাত কি হবে? ভূমি বাই অতিভুজ, ভূমি অতিভুজ, ভূমি আর অতিভুজ কার মধ্যে আছে? কজ এবং কজের উল্টা সেক, এই দুইটার অনুপাত, তাহলে প্লাস পাবো, আর বাকি সবাই কি পাবো? মাইনাস পাবো। ট্যান কট আর বাকি যাই বের করবো মাইনাস আসবে দেখবা। তাহলে আমরা এইভাবে করে কোন চতুর্ভাগে কে প্লাস কোন চতুর্ভাগে কে মাইনাস এটা বের করতে পারি। এটা অনেক সময় আমরা এই সূত্র শিখি যে অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, টেক কেমিস্ট্রি, এর মানে হলো প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, দ্বিতীয়টায় সাইন এবং তার উল্টা সাইন কসেক, তৃতীয়টায় ট্যান কট, চতুর্থটায় কজ এবং সেক। অল সাইন কসেক, ট্যান কট, কস সেক, মানে এইভাবে করে আমরা সিরিয়ালটা মনে রাখতে পারি অনেক সময়। এখন দেখো আমি এবার অন্য ব্যাখ্যা দিব, এটা তো আমরা বুঝলাম। এখন তুমি চিন্তা করো আমরা এভাবে না, আমরা অন্যভাবে চিন্তা করি।
তুমি চিন্তা করো, আমি যে বৃত্তটা এঁকেছি, বৃত্তটার ব্যাসার্ধ 1 একক। এটাকে বলা হয় ইউনিট সার্কেল, মানে 1 একক ব্যাসার্ধ মনে করো। এখন ব্যাসার্ধ যদি 1 একক হয়, তো এইখান থেকে যখন লম্বটা টানা হবে, তুমি বলো এটার নাম মনে করো ও এ বি। আমি যখন সাইন থিটা লিখবো তখন আসলে কি বোঝাচ্ছে? লম্ব বাই অতিভুজ, এটা না? এখন দেখো তো, লম্বর মান এবি, কিন্তু অতিভুজ তো 1 একক। আমরা কিন্তু ব্যাসার্ধটা 1 একক নিয়েছি, বৃত্তটা এই যে ঘুরাচ্ছি যাকে 1 একক নিয়েছি। কেন? কারণ আমরা কিন্তু ইচ্ছা মতো ছোট বড় যাই করি মান পরিবর্তন হয় না। তাহলে 1 একক নিলে কি সমস্যা আছে? হিসাবে একটু সুবিধা হলো এই। তো এখন দেখো, এটার মান যদি 1 একক হয়, হরের মধ্যে 1 হলে লেখার কোনো প্রয়োজন আছে? না, কোনো প্রয়োজন নাই। তাহলে তো সাইন থিটা সমান শুধু লম্ব বোঝাচ্ছে। সাইন মানে শুধু লম্ব, অতিভুজ এখানে কোনো প্রভাব বিস্তার করতেছে না। দেখো কস থিটা সমান কত আসে? ভূমি বাই অতিভুজ, এই ভূমি ও এ ডিভাইডেড বাই অতিভুজ ও বি। ও বি তো 1 লিখবো না, তাহলে ও এ। তার মানে কজ মানে শুধুমাত্র ভূমি। তার মানে দেখো, সাইন মানে শুধুমাত্র লম্ব, কজ মানে শুধুমাত্র ভূমি। তুমি এটা বললো না, এটার জন্য তুমি ধরে নাও মানগুলো কোথায় কি চিহ্ন হবে, এটার জন্য আমরা আরেকটা পদ্ধতি অ্যাপ্লাই করতেছি। এখন বলো, লম্ব, এটা সাইন মানে হচ্ছে শুধুই লম্ব, অতিভুজের কোনো এখানে প্রভাব নাই। কজ মানে হলো শুধুই ভূমি। এখন তুমি বলতে পারো, স্যার আমি 1 একক না নিলে তো এটা চেঞ্জ হয়ে যাবে। না, চেঞ্জ হবে না। কিভাবে দেখো, তুমি যেটাকে ঘুরাচ্ছ, এটা যদি 2 একক নাও, তাহলে এখানেও হরের মধ্যে 2, এখানেও হরের মধ্যে 2, তাহলে দুই জায়গাতে একই মান আসতেছে বারবার। তাহলে এই দুইটার মান, সাইন এবং কজের মান, কোনটা বেশি হবে কোনটা কম হবে, সেটার জন্য তো দায়ী লম্ব আর ভূমি। কারণ অতিভুজ তো সব জায়গায় একই রকম আচরণ করতেছে, সব জায়গায় একই মান অতিভুজের। বাড়তেছে হচ্ছে লম্ব আর ভূমি, এই দুইটার মধ্যে কমা বাড়া করতেছে। লম্ব ভূমি দেখো, আমি যখন এদিকে টানবো তখন দেখো লম্ব, এই যে ভূমি কমে গেছে, এই লম্ব বেড়ে গেছে, কিন্তু অতিভুজ আগের মতো আছে। আমি যদি এখানে টানি, দেখো লম্ব কমে গেল, ভূমি বেড়ে গেল, অতিভুজ আগের মতোই আছে। তার মানে এখানে অতিভুজ নিয়ে কোনো সমস্যা না, অতিভুজ আমি নেই মনে করলেও চলতেছে। এখন তুমি বলো, লম্ব কখন পজিটিভ হয়? লম্ব কখন পজিটিভ হয়? এখন বলো, এটা আমি বাদ দিলাম, এখন শুধু আমার কথা মতো শুধু উত্তর দাও। লম্ব পজিটিভ হয় হলো উপরের দিকে গেলে, আর নেগেটিভ হয় হলো গভীরে গেলে, মানে মাটির গভীরে গেলে, নিচের দিকে গেলে। তাহলে এটা মনে করো আমার সমতল, এই সমতলের উপরে সবই পজিটিভ হওয়ার কথা না? তার মানে সমতলের উপরে এদিকেও পজিটিভ, এদিকেও পজিটিভ হওয়ার কথা কি? লম্ব। তার মানে সাইন এবং সাইনের উল্টা এই ঘরেও পজিটিভ হওয়ার কথা, এই ঘরেও পজিটিভ হওয়ার কথা। লিখে ফেললাম এদেরকে, যে যে ঘরে পজিটিভ তাকে সেই ঘরে আমি লিখে ফেলবো। এবার দেখো, লম্বের হিসাব শেষ, এবার ভূমি। ভূমি ভূমি কোন দিকে আমরা পজিটিভ ধরি? ডান দিকে না? আর বাম দিকে কিন্তু নেগেটিভ। সংখ্যা রেখার মধ্যেও ডান দিকে পজিটিভ, বাম দিকে নেগেটিভ। তা এই যে ওয়াই অক্ষর ডানে সবই পজিটিভ হবে তাহলে, আর বাম দিকে সব কি হবে? নেগেটিভ। ভূমি, তাহলে ভূমি মানে হলো কজ। কজের সাথে কিন্তু কজ একা নাই, কজের সাথে কজের উল্টাও আছে, সেক যেটা সেটা। তাহলে ওই হিসাবে এটার ডান দিকে, এদিকেও কজ পজিটিভ, কজের উল্টাও পজিটিভ, এখানেও কজ পজিটিভ, কজের উল্টাও এখানে পজিটিভ। আর এদিকে নেগেটিভ, যেখানে নেগেটিভ সেখানে লিখতেছি না, যেখানে যে নাই ধরে নিব সে সেখানে নেগেটিভ, আর যেখানে যে আছে ধরে নিব ও ওখানে পজিটিভ। এখন বলো, ট্যান কি ছিল? ট্যান ছিল কি? লম্ব বাই ভূমি। আর সোজা কথা, সাইন বাই কস, এটা দিয়েই বোঝাই, সাইন বাই কস। যেখানে সাইনও পজিটিভ, কজও পজিটিভ, সেখানে ট্যান পজিটিভ হবে। মানে সাইন কজ একই চিহ্ন বিশিষ্ট হলেই ট্যান পজিটিভ হবে, আর ট্যান যদি পজিটিভ হয় ট্যানের বিপরীতটা সাথে নিয়ে পজিটিভ হবে। তাহলে বলো, সাইন কজ দুইটাই একই চিহ্ন কোথায়? এখানে আছে সাইন কজ, দুইটাই আছে, তার মানে এখানে সাইন কজ দুইটাই পজিটিভ, তার মানে এখানে ট্যান এবং কটও পজিটিভ হবে। আর এই ঘরে দেখো, এই ঘরে দুইটার একটাও নাই, তার মানে এখানে সাইনও নেগেটিভ, কজও নেগেটিভ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে ট্যান কট এখানে পজিটিভ হবে। এখন দেখো তো, আমি একটু আগে যা দেখালাম ওইটাই পেয়ে গেছি আমরা। এখানে এখানে অল পজিটিভ, এখানে সাইন কসেক পজিটিভ, এখানে ট্যান কট পজিটিভ, এখানে কসেক পজিটিভ। এর মানে কি দেখো, এর মানে হলো এই যে সাইন, মনে করো তোমাকে 390 ডিগ্রি একটা মান দিল, 390 ডিগ্রি। আমি কিন্তু এর আগে শিখিয়েছিলাম কিভাবে 390 ডিগ্রি কোন চতুর্ভাগে যাচ্ছে হিসাব করতে হয়। এখান থেকে শুরু করব, এই 360 আর 30 এই ঘরে চলে গেল। তার মানে আমি বলে দিতে পারি এটার মান পজিটিভ আসবে, এটা 100% শিওর। এটা কত আসবে সেটা পরের বিষয়, কিন্তু এটা পজিটিভ আসবে।
আমাকে যদি দেয় সাইন -300, আচ্ছা -300 ডিগ্রি, সাইন -300 ডিগ্রি। এখন দেখো -300 ডিগ্রি মানে কি, এখান থেকে ঘোরা শুরু করবো ঘড়ি কাঁটার দিকে, 90, 180, 270, আরো 30 ডিগ্রি। তার মানে এটাও প্রথম চতুর্ভাগে যাচ্ছে। দেখো এটা কিন্তু মাইনাসের কারণে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, প্রথম চতুর্ভাগে গেল, তাহলে এটার মানও পজিটিভ আসবে। তুমি বের করে দেখো, ক্যালকুলেটারে উঠাও, দেখো পজিটিভ আসবে। তার মানে তোমাদের একটা ভ্রান্ত ধারণা আমি দূর করি। দেখো সেটা হলো, অনেকে মনে করে এখানে মাইনাস থাকলে ফলাফল মাইনাস আসবে, আবার মনে করে যে এখানে প্লাস থাকলে ফলাফল প্লাস আসবে। এটা সম্পূর্ণই তোমার ভুল ধারণা। ফলাফল প্লাস আসবে না মাইনাস আসবে সম্পূর্ণটাই নির্ভর করবে কোন চতুর্ভাগে যাচ্ছে সেটা। ধরে নাও যে এখানে আছে হলো সাইন, কিন্তু এই কোণটা আমি যখন এই যে ঘুরে ঘুরে দেখতেছি, এটা এমন একটা চতুর্ভাগে যে অবস্থান করলো যে চতুর্ভাগে সাইন নাই, মানে সাইন এখানে নেগেটিভ হওয়ার কথা। তার মানে এইটুকু কোণ যতটুকু আমি ঘুরাইলাম, এটার জন্য সাইন নেগেটিভই আসবে। তুমি বসায় দেখো, এটা মনে করো কত, 180 আর 30 কত, 210, ধরে নিলাম এটা 210 ডিগ্রি। তো এই 210 ডিগ্রির জন্য এখানে যদি সাইন বসাই, এটা 100% নেগেটিভ আসবে, কোনো ভেজাল না, এখানে নেগেটিভ আসবে। মান কত আসবে সেটা পরে শিখাচ্ছি, এটা নেগেটিভ আসবে, এটা তুমি বিশ্বাস করো। যদি কজ নেই নেগেটিভ আসবে, সেক নিলে নেগেটিভ আসবে, কসেক নিলে নেগেটিভ আসবে। কিন্তু আমি যদি tan 210 দিই, tan 210, এটা তুমি উঠিয়ে দেখো, এটা পজিটিভ আসবে। কেন পজিটিভ আসবে? কারণ এই 210 এমন চতুর্ভাগ যেটা tan এর ঘর, এটা নিজের ঘরে আসলে সেটা পজিটিভই হয়। আমি আশা করব তোমরা বুঝতে পারছো যে কোন ঘরে কে পজিটিভ, এটা তোমরা মনে রাখতে পারবে। এটা যদি মনে না রাখতে পারো তাহলে কিন্তু অঙ্ক করতে ঝামেলা হবে। এখানে দেখো বড় বড় কোণ, এই যে বড় বড় কোণ কিভাবে ভাঙাতে হয়, এটা মূলত আমাদের কাজ হলো 8.3-তে। এই জন্য আমি 8.3-তে যে এগুলো বিস্তারিত শেখাবো। এখানে আমাদের দরকার হবে কোন চতুর্ভাগে কে পজিটিভ এবং কোন চতুর্ভাগে কে নেগেটিভ, এটা খুব দরকার হবে। তা চলো আমরা এখন অঙ্ক করি। আরেকটা জিনিস আমি কিন্তু তোমাদের শিখিয়েছিলাম কিভাবে থিটা কোণে বিভিন্ন কোণের জন্য মান বের করতে হয়, বিশেষ করে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এটার মান কিভাবে বের করতে হয়। তোমরা যদি এটা না জানো, আমি লিঙ্ক দিয়ে দিব, এই লিঙ্কটা দেখে আসবে। এই কোণের মান শেখার জন্য জেনারেল ম্যাথের 9.2 এর যে বেসিক ক্লাসটা আছে, এটা তুমি প্লে লিস্টে খুঁজলেও পেয়ে যাবে সাধারণ গণিতের মধ্যে। ওখানে খুব সহজে কিভাবে মানগুলো বের করতে হয় এবং প্রত্যেকটার মান কিভাবে আলাদা আলাদা আসে, ওটা আমি শিখিয়েছিলাম। এখানে আর শেখাবো না, তুমি ওখানে দেখলেই পারবে। আমি শুধু আপাতত এটা বলে দিই যে 0 ডিগ্রি মানে 0 রেডিয়ানই, 0 ডিগ্রি সমান 0 রেডিয়ান হয়। 30 ডিগ্রি সমান হয় কত? দেখো আমরা কিন্তু জানতাম যে পাই রেডিয়ান মানে হলো 180 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি সমান কত হবে? 180-কে কত দিয়ে ভাগ দিলে 30 হয়? 6 দিয়ে ভাগ দিলে, তাহলে পাই/6। 45, 180-কে কত দিয়ে ভাগ দিলে তোমার 45 হয়? 180/4। 180-কে কত দিয়ে ভাগ দিলে 60 হয়? 180/3। আর 90, 180-কে 2 দিয়ে ভাগ দিলে 90 হয়। তার মানে মনে রাখবা, কোথাও যদি 0 থাকে তাহলে তো 0 ডিগ্রি, পাই/6 থাকলে মনে রাখবা এটা 30 ডিগ্রি। 180/6 ভাগ দিয়ে দেখবা প্রয়োজনে। পাই/4 মানে হলো 45 ডিগ্রি, পাই/3 মানে হলো 60 ডিগ্রি, পাই/2 মানে হলো 90 ডিগ্রি। এটা মনে রাখলে তুমি সাধারণ গণিতের ওই নিয়ম প্রয়োগ করে এটা করতে পারবে। আর যার মনে নাই, যে বুঝো না, সে প্রয়োজনে ক্যালকুলেটর ইউজ করে মান বের করতে পারবা। 1 নম্বরের যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা, আমার বিশ্বাস তোমরা পারবে, এটা খুবই সহজ। দেখো ক তে আমাকে বলছে cos π/4 ডিভাইডেড বাই cos π/6 প্লাস sin π/3, এটার মান বের করো। দেখো π/4 মানে কি? 45 ডিগ্রি। বলো cos 45 ডিগ্রির মান কত? cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। কিন্তু তুমি যদি ক্যালকুলেটর ইউজ করো তাহলে ক্যালকুলেটর হরে রুট রাখে না, এই জন্য এটা √2/2 দেখাবে, √2/2। তুমি যদি √2/2 ব্যবহার করো কোনো সমস্যা নেই, √2/2 যে কথা, 1/√2 একই কথা। কেন আমি বুঝাই দিই, দেখো 1/√2 মানে হলো লব হরকে যদি আমি √2 দিয়ে গুণ করি, মনে করো লব এবং হর দুইটাকে √2 দিয়ে গুণ করলাম, এই যে 1/√2 ছিল, উপরে √2 গুণ করলাম, নিচেও √2 গুণ করলাম, মনে করো, তাহলে √2 গুণ করলে হবে শুধু 2, কারণ এটা √2 এর স্কোয়ার হয়ে যাবে না, তাহলে শুধু 2 হবে। আর এই √2 আর 1 গুণ করলে কি হবে? √2 হবে। তা এটার এটা একই কথা, তুমি যেটা দিয়েই করো অঙ্ক হবে। এখন এটা মানে হলো π/6 এর মানে 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মান কত? √3/2। এটা তোমরা ক্যালকুলেটর ব্যবহার করো, সমস্যা নাই। ক্যালকুলেটর ব্যবহার করলে অবশ্যই এটাকে ডিগ্রিতে নিয়ে নাও, নাহলে ক্যালকুলেটরের মোড চেঞ্জ করতে হবে। π/3 মানে হলো 60 ডিগ্রি, তাহলে sin 60 ডিগ্রি মান কত? এটাও √3/2। এবার আমরা যদি হিসাব করি, এখানে পাচ্ছে হচ্ছে √2/2, এটা নিচে আসতেছে হলো তোমার লসাগু করলে 2 লসাগু আর উপরে 2√3, তাহলে 2√3/2 কাটাকাটি করলে 2 কেটে যাবে।
তাহলে উপরে √2/2, নিচে এটা হলো উল্টাইলে 1/√3। এখন দেখো, তুমি যদি চাও নিচের √3টা উঠাবা, তাহলে লব হর দুইটাকে √3 দিয়ে গুণ করবা। উপর নিচে √3 দিয়ে গুণ করলে কি হবে? এটাকে √3 দিয়ে গুণ করলে √2 আর √3 গুণ করলে হয় √6। আর এটাকে যদি তুমি √3 দিয়ে গুণ করো, শুধু 3 হবে, 3 আর 2 গুণ করলে হবে 6। এটার উত্তর হয় √6/6 হবে, না হলে 1/√6 হবে, যে কোনো একটা থাকবে। দেখো আমি তোমাকে বলছি কিন্তু 1/√6 যে কথা, উপর নিচে √6 দিয়ে গুণ করলে কি আসে? এই √6/6 আসে। তাহলে একই কথা, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। এটার মধ্যে কোনো পার্থক্য নাই, তুমি যেটাই করো সেটা দিয়ে হবে। আমার বিশ্বাস এটা তোমরা বের করতে পারবে মান বসিয়ে বসিয়ে। এখন যে অঙ্কগুলো আমাদের খুব প্রয়োজন, দেখো 2 নম্বর প্রশ্নটা ভালো করে খেয়াল করো। এগুলো 2 মার্কের জন্য অনেক বেশি আসে পরীক্ষায়। এখানে বলছে cos θ হলো -4/5 এবং থিটা এর মান হলো পাই থেকে বড়, 3π/2 থেকে ছোট। মানে পাই রেডিয়ান থেকে বড়, 3π/2 রেডিয়ান থেকে ছোট। এর মানে হলো 180 ডিগ্রি থেকে বড়, 270 ডিগ্রি থেকে ছোট। দেখো আমরা জানি যে এটা হলো 0, এটুকু গেলে হলো 90 ডিগ্রি, মানে π/2, π/2 রেডিয়ান মানে 90 ডিগ্রি। এটা হলো পাই মানে 180 ডিগ্রি, এখানে আসলে হয় 3π/2। দেখো এখান থেকে এটুকু যদি আমি ঘুরি তাহলে π/2, পরে এখান থেকে এতটুকু আসলে পাই, এইখানে গেলে হয় 3π/2। এই পুরাটা একবার চক্কর দিলে হয় 2π। আমাকে যে শর্ত দিয়েছে বলছে পায়ের বড়, মানে এই পাই থেকে বড় আর 3π/2 থেকে ছোট। তার মানে এটা তৃতীয় চতুর্ভাগ বোঝানো হচ্ছে। এই যে শর্ত দিয়ে তৃতীয় চতুর্ভাগ বোঝানো হচ্ছে। তাহলে তৃতীয় চতুর্ভাগে কে প্লাস tan এবং cot প্লাস, আর বাকি সবাই হলো মাইনাস। আমার কাছে জানতে চেয়েছে tan এবং sin এর মান। তাহলে আমার tan এর মানটা পজিটিভ বের করতে হবে, sin এর মানটা নেগেটিভ বের করতে হবে। মানে sin নেগেটিভই নিতে হবে, কারণ 3 নাম্বার চতুর্ভাগ যেহেতু শর্ত বলতেছে 3 নাম্বার চতুর্ভাগ। তাহলে আমি cos থেকে sin এর মান বের করতে বেশি সুবিধা হবে। আগে দেওয়া আছে এটা লিখে ফেলবা। cos θ হলো -4/5, আর sin θ দরকার, তো আমরা তো জানি sin θ এর সূত্রই আছে cos এর মাধ্যমে। সূত্র মুখস্থ না রাখলে অঙ্ক পারবে না। দেখো আমরা জানি sin এর স্কয়ার সমান হলো 1 - cos স্কয়ার। এটা হলো sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1 পেলাম। তাহলে sin স্কয়ার সমান কি পাওয়া যাবে? 1 - cos স্কয়ার। এখন 1 - cos স্কয়ার, cos এর মান হলো -4/5। এটাকে তাহলে বর্গ করি। 1 - এটাকে বর্গ করলে হয় 16, 5 কে বর্গ করলে হয় 25। 25 একে 25 বিয়োগ 16 কত হবে? 9/25। এটা কিসের মান? দেখো এটা কিন্তু sin এর স্কয়ারের মান, sin এর স্কয়ারের মান। তো আমার তো sin এর স্কয়ারের মান দরকার না, শুধু sin এর মান দরকার। স্কয়ার তুললে এই পাশে প্লাস মাইনাস রুট হবে। বলো প্লাস মাইনাস যদি রুট ওভার দেই, তাহলে রুট ওভার দিলে 9 হয়ে যাবে 3, 25 হয়ে যাবে হলো 5, একটা লাইন কম করলাম। এবার দেখো এখানে তো দুটি মান আসলো, সাইনের দুটি মান, কিন্তু শর্ত আমাকে বলতেছে যে 3 নাম্বার চতুর্ভাগের জন্য শুধু মানটা বের করতে হবে। 3 নাম্বার চতুর্ভাগে সাইনের মান পজিটিভ হয় না, তাহলে এখানে শুধুমাত্র নেগেটিভটা গ্রহণযোগ্য হবে, -3/5। এটা সাইনের মান। এবার আসি ট্যানের মান। দেখো ট্যান আমরা জানি হলো tan θ সমান হলো sin θ বাই cos θ, sin θ বাই cos θ। বলো সাইনের মান কত? সাইনের মান -3/5, আর cos এর মান কত? cos এর মান হলো -4/5, -4/5। এখন মাইনাসে মাইনাসে তো প্লাস হয়ে যাবে। আর এটা দেখো 3/5 ইনটু ভাগ আছে, গুণ আকারে লিখলে হরের যে ভগ্নাংশটা আছে সেটা উল্টে যায়, উল্টে গেল 5 কাটা। তাহলে আমরা পাচ্ছি হলো 3/4, মানে tan θ এর মান হলো 3/4, sin θ এর মান হলো -3/5। তাহলে এই দুটাই উত্তর। আমি আশা করবো বুঝতে পারছো। এটা না বুঝলে পরেরটা ভালো করে দেখো, বুঝতে পারবে, একই রকম অঙ্ক। দেখো এই প্রশ্নে বলছে যে এখানে a হলো কোণ হিসাবে আছে, sin a এর মান হলো 2/√5। বলছে যে কোণটার মান হলো 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট, মানে π/2 রেডিয়ান থেকে বড় আর π রেডিয়ান থেকে ছোট। তাহলে 0, এটা π/2, এটা π, এটা হলো 3π/2, আর এটা হলো 2π। আমি আশা করবো তোমরা এটা জানো। এটা দেখো আমরা কিন্তু আগেই দেখছিলাম পাই রেডিয়ান সমান হলো 180 ডিগ্রি। আর আমরা জানি যে যদি কখনো রেডিয়ানের উল্লেখ না থাকে, কোণের উপর কোনো ডিগ্রি বা রেডিয়ান যদি কোনোটাই উল্লেখ না থাকে, তাহলে সেটাকে রেডিয়ান কোণ ধরতে হয়।
তার মানে পাই বাই টু দিয়ে আমরা রেডিয়ান কোণটাই বোঝাচ্ছি। তাহলে রেডিয়ান কোণ যেহেতু এটা, তাহলে পাই বাই টু মানে এটা হবে হলো 90 ডিগ্রি। তো ওই হিসাবে তুমি অঙ্কগুলো করবে আর কি। তো এখানে এই শর্ত দিয়ে আসলে এই চতুর্ভাগ বোঝানো হচ্ছে। দেখো পাই বাই টু থেকে বড় আর পাই থেকে ছোট, তার মানে এই চতুর্ভাগ। এর থেকে বেশি এর থেকে কম, তার মানে এই চতুর্ভাগই বোঝাবে। 3 নম্বর চতুর্ভাগে কে প্লাস কে মাইনাস, সাইন আর কসেক প্লাস, বাকি সবাই মাইনাস। তাহলে কজ নেগেটিভ আসবে, ট্যানও নেগেটিভ আসবে, তার মানে এখানে দুইটা মানই নেগেটিভই আসবে। এখন সাইন যেহেতু জানা আছে, কজ বের করতে পারবো সহজে। তাহলে আমরা জানি, আমি দেওয়া আছে তুললাম না, তোমরা দেওয়া আছে এটা তুলবা। দেওয়া আছে দিয়ে লিখবা যে এটা সমান এটা এবং শর্ত, সাথে শর্তটাও তুলবা। আমরা জানি যেহেতু কজ বের করবো, আমরা কি লিখতে পারি না কজ স্কোয়ার, সরি এটা তো এ, কজ স্কোয়ার এ সমান হলো 1 মাইনাস সাইন স্কোয়ারে, 1 মাইনাস সাইন স্কোয়ারে। দেখো 1 মাইনাস সাইনের মান কত, সাইনের মান হলো 2/√5, তাহলে 2/√5 এর উপর হোল স্কোয়ার হবে। তাহলে 1 মাইনাস উপরে 2 কে বর্গ করলে 4, √5 কে বর্গ করলে হয় 5, লসাগু করলে যেহেতু এখানে 1 আছে, 5 থেকে 5 বিয়োগ 4 কত হয়, 5 বিয়োগ 4 1, তাহলে 1/5। দেখো এটা কিসের মান, এটা কিন্তু কজ স্কোয়ারের মান, কজ স্কোয়ারের মান। এখন আমি যদি স্কোয়ার তুলে দেই তাহলে প্লাস মাইনাস রুট হবে, প্লাস মাইনাস রুট ওভার 1 কে রুট করলে 1 হয়, 5 কে রুট করলে হবে √5। যেহেতু চতুর্ভাগ দ্বিতীয়, এটা দ্বিতীয় চতুর্ভাগ বোঝানো হচ্ছে, ওখানে অবশ্যই কজ মাইনাস হবে, কজ প্লাস হয় না দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে প্লাসটা বর্জন করে শুধু মাইনাসটা গ্রহণ করব। তাহলে এটা হলো একটা আনসার। এবার আসি ট্যান, আগের মতোই আবার আবার ট্যান এ সাইন বাই কজ এ। এখন দেখো সাইনের মান কত, সাইনের মান ছিল হলো দেওয়া আছে না 2/√5, 2/√5 ডিভাইডেড বাই কজের মান হলো মাইনাস √1/5, 1/√5 আর কি। ভাগ আছে গুণ আকারে লিখলে পাশে লিখি, 2/√5 ইন্টু মাইনাস √5 উপরে যাবে 1 নিচে যাবে, যাও 1 লিখলাম, না লিখলেও কিছু হয় না। তাহলে সব মিলে আসতেছে হলো প্লাস মাইনাসে -2। তাহলে এই আর একটা আনসার। আমার হিসাব ভুল হলে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, কারণ আমি অনেক সময় মুখে মুখে হিসাব করতে যাই, হিসাব ভুল হতে পারে। তোমরা বুঝলেই চলে, শুধু হিসাব তুমি তোমার মতো করবা, আমার একদম হুবহু আমারটা দেখে দেখে তুলে দিবে এমন না। নিয়মগুলো বুঝবা, নিয়মগুলো বোঝার পর তুমি তোমার মতো করে লিখবে, লিখলে দেখবে যে অঙ্ক এমনি মিলে যাবে। আর আমারটা ভুল হলেও তুমি বুঝে ফেলবে, তখন তোমারটার সাথে যখন উত্তর মিলবে না তখন তুমি চেক করে দেখবে আমারটা ভুল হয়েছে কিনা। আমি আবার চেক করতে গেলে অনেক সময় লাগে, আমার বিশ্বাস হয়তো বা হবে না, তারপরেও মানুষ মাত্রই ভুল হয়। এখন দেখো এটা শেষ, আরেকটা জিনিস তোমাদের আমি বলে রাখি, সেটা হলো এটা কিন্তু তুমি ইচ্ছা করলে ছোটবেলায় করতে না, সাধারণ গণিতের মধ্যে 9.1 যখন করছো, এইভাবে আমরা সমকোণী ত্রিভুজ দিয়ে করতে, মনে আছে? এটা যদি এ কোণ হয়, এটা মনে করো বি, এটা মনে করো সি, তাহলে এ কোণের সাপেক্ষে এটা হলো লম্ব আর এটা হলো ভূমি, ও সরি অতিভুজ, এটা অতিভুজ। তাহলে পিথাগোরাস দিয়ে আমরা ভূমি বের করতে পারবো পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। তারপর আমরা ইচ্ছা করলে যে কজ এবং ট্যান এগুলোর মান বের করতে পারবো, সেই ক্ষেত্রে ব্যাখ্যা দিয়ে দিতে হবে, যেহেতু এই চতুর্ভাগে তাহলে এটা ঋণাত্মক হবে, এভাবে বলে তোমাকে করতে হবে। কিন্তু এই চিত্র দিয়ে করলে মনে হয় যে দুর্বল দুর্বল মনে হয়, মনে হয় যে সে সূত্রগুলো জানে না বলে চিত্র দিয়ে সে করতেছে। চিত্র দিয়ে করলে যে হবে না এমন কিছু না, তুমি করতে পারবো, সমস্যা নেই। পরেরটা দেখো, দেখো এটা অনেক সুন্দর প্রশ্ন, একই রকম আগের মতোই। এর পাশে দেওয়া আছে কজ এর সমান হাফ, কজে ও সাইনে একই চিহ্ন বিশিষ্ট, সাইন আর ট্যান এর মান নির্ণয় করো। দেখো দেওয়া আছে কি, কজ এ সমান হলো হাফ। এবার খেয়াল করো ভালো করে, চতুর্ভাগগুলো ছিল কি, এখানে অল পজিটিভ ছিল, মানে সবগুলো অনুপাত পজিটিভ। এখানে সাইন এবং সাইনের যে বিপরীত সেটা পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। এখানে হলো ট্যান এবং কট পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। আর এখানে কজ এবং সেক পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। এখন দেখো কি বলছে, বলছে যে কজ আর সাইন একই চিহ্ন বিশিষ্ট, মানে কজ যদি পজিটিভ হয় সাইনও পজিটিভ হবে, কজ যদি নেগেটিভ হয় সাইনও নেগেটিভ হবে। তো এখানে কি দিছে, কজ কি দেওয়া আছে বলো তো, কজের মান কি পজিটিভ দেওয়া না, প্লাস একটা মান, তাহলে কি সাইনও প্লাস হবে। এখন তুমি দেখো তো এই চারটা চতুর্ভাগের মধ্যে সাইন এবং কজ দুইটা একই সাথে পজিটিভ, এটা কোন চতুর্ভাগে, এই প্রথম চতুর্ভাগ। কারণ প্রথম চতুর্ভাগে সাইন এবং কজ দুইটাই পজিটিভ হয়, অন্য কোনোটার মধ্যে দেখো সাইন আর কজ একই সাথে দুইটা পজিটিভ নাই। এখানে সাইন পজিটিভ পজিটিভ কিন্তু কজ নেগেটিভ, এখানে সাইন কজ দুইটাই নেগেটিভ।
আর এখানে কজ পজিটিভ কিন্তু সাইন নেগেটিভ। তাহলে আমরা প্রথম চতুর্ভাগের জন্য মান বের করবো, আর প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ। তাহলে এখানে আমরা সাইন আর ট্যানের মান চাইছে না, দুইটাই প্লাস বের করবো, দুইটার মানে পজিটিভ বের করতে হবে। তা আমরা এখানেও আগের মতোই করবো, যে আমরা জানি সাইন স্কোয়ার সমান হলো 1 মাইনাস কজ স্কোয়ার। এবার বলো কজ স্কোয়ার মানে এটার স্কোয়ার একবারে বসাইলাম 1/4, লসাগু করলে 4 কে 4 বিয়োগ 1 কত হবে 3/4। এটা সাইন স্কোয়ারের মান, এটা সাইন স্কোয়ারের মান। আমার তো স্কোয়ারের মান দরকার না, শুধু সাইনের মান দরকার। সাইন এ সমান হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 3/2। দেখো এটাকে রুট করবো, এটাকে একসাথে রুট দিচ্ছে আর কি। এটাকে রুট করলে √3, এটাকে রুট করলে হয় 2। কিন্তু এখানে যেহেতু প্রথম চতুর্ভাগ, তাহলে আমি শুধুমাত্র পজিটিভটা গ্রহণ করব, নেগেটিভটা গ্রহণযোগ্য হবে না। উত্তর কিন্তু দুইটাই হবে, কিন্তু ওই শর্তের কারণে একটা করে বাদ পড়ে যাচ্ছে। তাহলে এটা আনসার। তুমি ইচ্ছা করলে সাইড নোট দিয়ে দিতে পারবা, যেহেতু এই যে কজের সাইন একই চিহ্ন বিশিষ্ট, বা তুমি বলতে পারো এটা প্রথম চতুর্ভাগ। এবার দেখো সাইন কজ দুইটাই জানা, তাহলে আবার আগের মতো ট্যান, খুব সহজে আমরা ট্যান বের করতে পারবো। আবার ট্যান এ সমান হলো সাইন এ বাই কজে, একই রকম 3 বার করলাম একই অঙ্ক। সাইনের মান কত √3/2, আর কজের মান কত ছিল হাফ। তাহলে √3/2 ইন্টু উল্টায় লিখলে 2/1, তাহলে 2 কাটা, তাহলে কত আসতেছে এখানে √3। তাহলে এখানে দুইটা উত্তর পেয়ে গেলাম, একটা হলো √3, একটা হলো √3/2। আমি আশা করবো বুঝতে পারছো। এবার পরেরটা দেখো, একই প্রশ্ন 5 নাম্বারটা, একই রকম অঙ্ক কয়েকটা। এখানে দেওয়া আছে লিখবো না, দেওয়া আছে যে এটা ট্যান মাইনাস, আর বলছে ট্যান এবং কজ, এটা বড় হাতের এ হবে, বলছে ট্যান এবং কজ বিপরীত চিহ্ন বিশিষ্ট। এখন বলো অল প্লাস, এখানে সাইন আর সাইনের বিপরীত কসেক প্লাস, আর এখানে ট্যান এবং কট প্লাস, বাকি সবাই মাইনাস, আর এখানে কজ এবং সেক পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। এখন বলো ট্যান মাইনাস কোথায় কোথায়? ট্যান মাইনাস হলো এখানে আর এখানে, কারণ এখানে অল পজিটিভ মানে ট্যানও পজিটিভ, এখানে ট্যান কট তো পজিটিভই। তার মানে শুধু এতটুকু দিয়ে বোঝাচ্ছে হয় এই চতুর্ভাগ, না হলে এই চতুর্ভাগ। এখন দেখো ট্যান মাইনাস আর কস প্লাস, এখানে তাহলে তোমার কস প্লাস কোন চতুর্ভাগে? কস প্লাস এই চতুর্ভাগে। তাহলে দেখো দুইটা শর্ত মিলে গেল কোন চতুর্ভাগের জন্য? চতুর্থ চতুর্ভাগের জন্য। দেখো এখানে ট্যান হলো মাইনাস আর কজ হলো প্লাস, তার মানে এই চতুর্থ চতুর্ভাগ ছাড়া আর কোনো চতুর্ভাগ এই শর্ত মানে না। ভালো করে দেখো, এটা দুইটা একই চিহ্ন, এখানে দেখো দুইটা একই চিহ্ন, কারণ দুইটাই নেগেটিভ, ট্যানও নেগেটিভ কজও নেগেটিভ, তাহলে বিপরীত চিহ্নের প্রশ্নই আসে না। আর এখানে দেখো বিপরীত চিহ্ন কিন্তু ট্যান প্লাস কজ মাইনাস, কিন্তু এখানে আছে তো ট্যান মাইনাস। তাহলে এই চতুর্থ চতুর্ভাগের জন্য আমার উত্তর বের করতে হবে এখানে। তাহলে বলো সাইন আর কজের মান বের করা। ট্যান থেকে আমি কজে চলে যাই আগে। একটু ভালো করে দেখো, তুমি দেওয়া আছে তুলবা, এবং এটাও তুলতে হবে যে ট্যান ও কজ বিপরীত চিহ্ন বিশিষ্ট, এটাও তুলবা এটার সাথে। এখন আমরা জানি দেখো ট্যান জানা আছে, আমি বের করতে চাচ্ছি কজ এবং সেক। বলো কজ থেকে কি সরাসরি ট্যানে যাওয়া যায়? সরাসরি যায় না, কিন্তু কজ এর বিপরীত হলো সেক, আর সেকের সাথে ট্যানের সূত্র আছে, কি ছিল? সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান 1 ছিল না? আমি কিন্তু তোমাদের বলছি সূত্র মুখস্থ না করলে অঙ্ক পারবে না, সূত্রই মূল। তাহলে এখানে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার যদি 1 হয়, তাহলে শুধু সেক স্কোয়ার সমান কি হবে? 1 প্লাস ট্যান স্কোয়ার। এবার ট্যান এর মান কত বলো? ট্যান এর মান যদি -5/12 হয়, তাহলে ট্যান স্কোয়ারের মান কত হবে? মান বসিয়ে একবারে বর্গ করে দিচ্ছে, মানে একটা লাইন কম করবো, তোমরা একটা লাইন বেশি করো। তো এটাকে বর্গ করলে প্লাস হবে, 5কে বর্গ করলে হয় 25, আর 12কে বর্গ করলে হবে 144। লসাগু করলে যেহেতু এখানে 1 আছে, তাহলে 144 গুণ 1, 144 যোগ 25 169, নিচে হলো 144 হবে। তোমরা এটা করতে পারবে হিসাব, আমার বিশ্বাস, এই জন্য আমি এত ভেঙে লিখতেছি না। এবার বলো আমার তো স্কোয়ারের মান দরকার না, আমার শুধু দরকার কিসের মান? স্কোয়ার ছাড়ার মান। আচ্ছা আমি এক কাজ করি, এখানে কজ স্কোয়ার বানিয়ে নিই। বলো সেক আর কজ কি ছিল? উল্টা বিপরীত। সেক স্কোয়ার আছে কোথাও, আমি যদি কজ স্কোয়ার লিখি শুধুমাত্র এটাকে উল্টাই দিলেই চলে, আর কিচ্ছু লাগে না, কারণ যেহেতু একটা আর একটা বিপরীত। এবার আমি কজ এর মান পেয়ে যাব এখান থেকে, প্লাস মাইনাস রুট হবে। বলো প্লাস মাইনাস রুট যদি দেই, 144কে রুট করলে হয় 12, আর 169কে রুট করলে হয় 13। কিন্তু শর্ত কি বলছে? বলছে যে ট্যান আর কজ বিপরীত চিহ্ন, তাহলে ট্যান মাইনাস ছিল, কজ আমাকে তাহলে পজিটিভ নিতে হবে এখানে। তাহলে কজে সমান হবে 12/13। এখানে শর্ত দিয়ে দিও সাইড নোটে, যদি কেন আমরা মাইনাসটা বাদ দিয়ে প্লাসটা নিলাম,
কারণ এটা চতুর্থ চতুর্ভাগের জন্য বের করতেছি। আর চতুর্থ চতুর্ভাগে কি কস প্লাস। এবার দেখো সাইনের মান। আচ্ছা তাহলে আমরা এটা লিখতে পারি সাইন বাই কজ সমান হলো ট্যান। এখানে দুইটার মান জানা আর একটার মান এমনিতেই বের হয়ে যাবে। তাহলে সাইন এ সমান হলো ট্যান এ ইন্টু কজে, আড়াআড়ি গুণ করলে ট্যান এ ইন্টু কজে। ট্যানের মান হলো -5/12 আর কজের মান হলো 12/13। 12/13 12 কাটা, তাহলে -5/13 চলে আসলো এখানে। তাহলে সাইনের মান -5/13, কজের মান 12/13। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট করবে। পরবর্তী ভিডিওতে আমরা 6 নম্বর থেকে বাকি অঙ্কগুলো সমাধান করে দেখাবো। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।